আল্লাহ, আমার নিধির যেন কিছু না হয়। একবার হারিয়ে আবার পেয়েছি, এবার হারাতে চাই না। আল্লাহ সহায় হও। পলাশ যখন নিধির বাসায় যায় তখন দেখে নিধির দরজা চাপানো। ধাক্কা দিয়ে খুলে নিধি নিধি বলে কয়েকবার ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে নিধি শোয়ার রুমের দিকে এগিয়ে যায়। ওখানে গিয়ে পলাশের কলিজা মুচড়ে ওঠে। নিধি তার নিধির উপর আস্ত এক মানব পুরুষালী ছোঁয়ায় নারী দেহ ছিন্ন ভিন্ন করতে ব্যস্ত। নিধি পাগলের মতো ছটফট করছে, মুখ বাঁধাবি দেয়, উয়া ছাড়া কোনো কথাও বের হচ্ছে না। পলাশের ডুকরে কেঁদে ওঠে। আল্লাহ, এটাও দেখার ছিল? এর চেয়েও মরণ ভালো ছিল। ভোর সকাল পেশকারা শিমুলের দরজায় জোরে জোরে আঘাত করে। কোনো সাড়া না পেয়ে গলা ছেড়ে ডাকে, শিমুল, শিমুল রে, তোর বউ কই? উঠায় দে। এই বলে আরো জোরে জোরে দরজা ধাক্কায়। এই মাইয়া, উঠো না কেন? লাজ শরম কিছু নাই? মা বাপ কি শিখাইছে? এই জন্যই বড় ঘর থেকে মেয়ে আনা লাগে। এত বেলা হলো এখনো ঘুমায়, যেন নবাবের মেয়ে ধরে আনছে। কাঠের দরজায় ধূপধাপ শব্দ আর পেশকারার জোরে কথা শুনে শিমুল আর পুষ্প দুজনেরই ঘুম ভেঙে যায়। ঘণ্টা দুয়েক আগেই দুজন ঘুমিয়েছিল। পুষ্পের সারাদিন আতঙ্কে কাটলেও সারা রাত যায় স্বপ্নের মতো। শিমুল তার অদৃশ্য চাদরে নরম পাখিকে আঁকড়ে রাখে। পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে সব কষ্ট ভুলে যায়। তার মনে হয় এত সুখ না জানি মরণ হয়ে যায়। পেশকারা তখনও বলে, কি গো, কথা কানে যায় না? সারাদিন জামাই বুকে নিয়ে ঘুমাইতে হয়। পুষ্প তড়াক করে উঠে বসে। শিমুল হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরে রাখে। খবরদার উঠবে না, চুপচাপ শুয়ে থাকো, বুড়ি ক্যাটকেরিয়ে চলে যাবে। পুষ্প শিমুলের চুলে হাত রাখে। এখন দরজা না খুললে সারা দিন অশান্তি করবে। পুষ্প চায় না ঘরে কোনো অশান্তি হোক। মাথা নেড়ে বলে, শুনে আসি কি বলে। আমি জানি গেলে আর আসবে না। পুষ্প হাত দিয়ে শিমুলের কপালের এলোমেলো চুল সরিয়ে মাথা ঝুঁকিয়ে তার কপালে গভীর চুমু এঁকে দেয়। আসবো? পেশকারার ডাক তখনও লাগাম ছাড়া। অগত্যা শিমুল পুষ্পকে ছেড়ে বালিশে মাথা রাখে। পুষ্প বিছানা থেকে নেমে গায়ের কাপড় টেনে টুনে ঠিক করে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলার সাথে সাথে পেশকারা চোখ পাকিয়ে তাকায়। দরজা খুলতে এতক্ষণ লাগে? পুষ্প পাশে দাঁড়ানো সুইটির দিকে তাকায়। সুইটি মুখ বেঁকিয়ে দাঁড়িয়ে আছে। বুবু, ঘুমিয়েছিলাম। শিমুল যেন না শুনে এমন করে পেশকারা বলে, সারা রাত জামাইয়ের কাছে থাইকা মন ভরে না? সকালেও থাকা লাগে? পুষ্প লজ্জায় মাথা নিচু করে ফেলে। পেশকারা পুষ্পের মাথায় ধাক্কা দিয়ে বলে, খেয়া জাল থেকে 1 কেজি ছোট মাছ এনেছে, কেটে কুটে রাখবা, জলদি চলো। পুষ্প আমতা আমতা করে বলে, আচ্ছা, আসছি। আসছি কি? হ্যাঁ, মাছ নরম হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। পুষ্প পেছন ফিরে শিমুলের দিকে তাকায়। আপনি যান, আমি আসছি। পেশকারা পুষ্পের হাত খাবলে ধরে। এখনই আসো। পুষ্প মুখ কাচুমাচু করে বলে, বুবু, আমার গোসল বাকি। পেশকারা ঝটকা মেরে পুষ্পের হাত ছুঁড়ে ফেলে। ছি ছি, তুমি অপবিত্র অবস্থায় আমার সামনে এসেছো কেন? পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অসভ্য মাইয়া কোথাকার! এই অবস্থায় ঘরের যা ধরবা তাই অপবিত্র হয়ে যায়, আর তুমি আমারেও ধইরা ফেলছো। বেলাজ মাইয়া, মানুষকে দেখাও যে তোমার জামাই আছে, তাড়াতাড়ি বেরিয়ে আসবা। তারপর চলে যেতে নিয়ে আবার ঘুরে পুষ্পের আপাদমস্তক দেখে বলে, ছি ছি, এমন বউ ঘরে থাকলে ঘরে উন্নতি হয় না অলক্ষী। পেশকারা চলে গেলে পুষ্প দরজা বন্ধ করে। শিমুলের হাতের উপর মাথা রেখে তাকাতেই দেখেছে। শিমুল হাতের উপর মাথা রেখে তাকেই দেখছে। পুষ্প তাকিয়ে মলিন হাসে। তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে। পেশকারা সব কথা রাবেয়ার কর্ণগোচর হয়। বসার ঘরে তার শ্বশুর আয়েশ করে বসে রাবেয়ার কথা শুনছে। উনি বইয়ের কথায় পুষ্পকে জব্দ করার জন্য ভোর সকালে তিতাস মাছের আড়ত থেকে ছোট মাঠ কিনে এনেছেন। রাবেয়া হাতের কাজ ফুলির কাছে দিয়ে পেশকারার কাছে যায়। পেশকারা ততক্ষণে স্বামীর পাশে বসে হাসাহাসি শুরু করেছে। ওনাদের সাথে তার ননদ আসমা আর ভাগ্নি সুইটিকেও দেখে রাবেয়ার মনটা বিষিয়ে যায়। সুইটির নির্লজ্জতায় তিনি যার পরও নাই হতাশ। মেয়ে মানুষ এত নির্লজ্জ হলে কি তাকে আর মেয়ে বলে? শিমুলের পেছনে যে আঠার মতো লেগে আছে, যে বোঝা কাঁধে নিতে চায় না, তাকে কি জোর করে কাঁধে তুলে দেওয়া যায়? রাবেয়া মাথা ঘুরিয়ে একবার শিমুলের ঘরের দিকে তাকায়। শিমুল আর পুষ্পের যে সামনে বিপদ আছে, এটা বেশ আঁচ করা যাচ্ছে। উনি আবারও রান্নাঘরে ফিরে যান।
রাবেয়ার মনটা যন্ত্রণায় কাতর। কাল রাত থেকে পলাশ বাড়ি নেই, সে যে রাগ করে গেল আর ফিরে নেই। তিনি রাত 3টে পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন। মোবাইলে ফোন দিয়ে মোবাইল বন্ধ পায়। এত রাত ছিল বিধায় শিমুলকে ডাকেনি। সিদ্ধান্ত নেয় শিমুল ঘুম থেকে উঠলেই পলাশকে খুঁজতে যাবে। পলাশ হসপিটালের বেডে চুপচাপ বসে আছে, তার চোখ নিধির মুখের দিকে স্থির। এমন মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ করতে তার আব্বার বুকটা কাঁপল না? শত্রু তো শত্রু এমন ক্ষতি করতে চায় না। শৌকত হাওলাদার যাকে নিধিকে পলাশ পাগলের মতো ভালোবাসে, তারপরেও নিধিকে আঘাত করতে ভাবলো না? এই কেমন বাবা? মানুষটাকে ছেলে মেয়ের সুখের জন্য দুনিয়া বাজি ধরতে পারে, আর উনি কিনা নিজের বড়াই অহংকার বজায় রাখতে পশুর মতো আচরণ করলো। নিধি নড়ে চড়ে উঠে, আস্তে ধীরে চোখ খোলে। পলাশকে দেখে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। ডাগর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে কানের লতি ছুঁয়ে যায়। ফিসফিস করে বলে, পলাশ। পলাশের দু চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখে নিধির বাম হাতটা শক্ত করে নিজের হাতে পুড়ে নেয়, যেন আশ্বাস দিচ্ছে। ভয় পেও না, আমি আসি। নিধি আর কিছুই বলে না। ঘুমের ওষুধের প্রভাবে আবার চোখ বন্ধ করে ফেলে। পলাশ নিধির হাতে তার ঠোঁট ছুঁয়ে দেয়, হাতটা গালের সাথে মিশিয়ে। ভাবে কালকে যদি আরেকটু দেরি হতো তাহলে কি হতো। পলাশের চোখের পর্দায় কালকের ভয়ঙ্কর চিত্রটা ভেসে ওঠে। নিধির উপর পড়ে থাকা বলিষ্ঠ দেহের পুরুষটা নিজের পুরুষত্বের তেজ দেখাতে মরিয়া। তখন পলাশ পেছন থেকে জাপটে ধরে। হঠাৎ করে কাজে বিঘ্ন ঘটাতে লোকটা পাল্টা আক্রমণ করতে পারে না, কিন্তু পর মুহূর্তেই পলাশের দিকে আক্রমণ করে। পলাশ খেয়াল করে দেখে এটা তার আব্বার চালাপালার একজন, নাম রকিব। এই ছেলেটা নেশা করার জন্য কয়েকবার পুলিশের দৌড়ানিও খেয়েছে। পলাশ কিছু বুঝোটার আগে খুশি দিয়ে পলাশের নাক রক্তাক্ত করে ফেলে। পলাশ নাকে হাত দিয়ে দেখে রক্ত। রাকিবের দিকে তাকায়। রকিব তার লাল দাঁতগুলো বের করে হাসে। ভাইজান, চাচার আদেশ আমি পালন করতে আইছি, আপনি চলে যান। পলাশের শরীরেও শক্তি কম নেই, কিন্তু কখনো মারামারি করে অভ্যস্ত না বিদায় হঠাৎ আক্রমণ করতে পারল না। রকিবের মুখের কথা শুনে তার রক্ত টকবগিয়ে ফুটে ওঠে। গায়ের সর্বশক্তি দিয়ে রকিবের উধাম প্যাটে লাথি দেয়। রকিব ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের উপরে পড়ে। নিধি হাত দিয়ে মুখের বাঁধন খুলে নিজের অবস্থান দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে। রকিবের আনা ছুরিটা ড্রেসিং টেবিলের কোনায় অবহেলায় পড়ে আছে। রকিব মাথা তুলে ছুরিটা হাতে নেয়, হাতে নিয়ে পলাশের বুকের দিকে সোজা টেনে দেয়। রকিবকে আক্রমণ করতে দেখে পলাশ সরে যায়, কিন্তু হঠাৎ ধারালো কিছুর আঘাতে পলাশের ডান হাতের বাহু ব্যথায় নীল হয়ে জানান দেয় রক্তের স্রোত। পলাশ তার হাতের ক্ষতের দিকে যখন তাকিয়ে আছে, তখন রকিব রক্তাক্ত ছুরি হাতে নিধির বিছানার দিকে এগিয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তোরে না খাইতে পারলে নাই, মারতে তো পারুম। প্রিয় মানুষের এমন অবস্থা, সাথে এই ভয়ঙ্কর লোকের বিশ্রী কথায় নিধি কুকড়ে যায়। পলাশ বলে আর্তনাদ করে ওঠে। পলাশ ততক্ষণে রকিবের কোমর পেছন থেকে টেনে ধরেছে। রকিব সোজা হলে পলাশ ধস্তাধস্তি করে ছুরিটা রকির হাত থেকে তার হাতে নিয়ে নেয়। একটু দেরি না করে রকির পেটে আঘাত করে। রকিব আর্তনাদ করে ওঠে। পলাশের দিকে তাকিয়ে এক ছুটে বেরিয়ে যায়। পলাশ তাড়া করেও নাগাল পায় না। সে নিধির কাছে ফিরে এসে দেখে নিধি অজ্ঞান হয়ে গেছে, গায়ের জামা ছিঁড়ে ছিন্ন ভিন্ন করা। পলাশ পানি নিয়ে নিধির চোখে মুখে পানি দেয়। নিধির জ্ঞান ফিরে না। রাত 3টে পর্যন্ত অপেক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানায় যে নিধির কোনো ক্ষতি হয়নি। আর একটু দেরি হলেই সর্বনাশ হতো। অতিরিক্ত ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে, আর ভয়টা মনে আঘাত করে। রোগীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এখনো বিপদ আছে, তাই তো জ্ঞান ফিরতেও দেরি হয়। ডাক্তার পলাশের পরিচিত, উনি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, কিছু ওষুধ হাতের শিরায় স্যালাইনের মাধ্যমে দিচ্ছে। পলাশ শৌকত হাওলাদারকে ছাড়বে না, এবার বোঝাপড়া হবে। কিভাবে এমন নিকৃষ্ট কাজ করলো? পুষ্প বাহিরে টিউবওয়েল পাড়ে মাছ কাটতে বসে। রাবে আরেকটা বটি এনে নিজেও বসে। এতগুলো মাছ একা কাটা সম্ভব না। পুষ্প শাশুড়িকে দেখে মিষ্টি করে হাসে। রাবেয়া মাছ কাটতে কাটতে বলে, পুষ্প, তোমাকে একটা কথা বলি। পুষ্প রাবেয়ার দিকে তাকিয়ে বলে। জি আম্মা, বলেন। রাবেয়া পুষ্পের দিকে এক পলক তাকায়। সুইটি যে শিমুলকে পছন্দ করে, সবাই সুইটিকে বিয়ে করাতে চেয়েছিল, সে কথা জানো? শাশুড়ির মুখে এমন কথা শুনে পুষ্প বলে, জি, উনি বলেছে। সবাই পরিকল্পনা করছে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে সুইটি নিজে শিমুলের বউ হবে। পুষ্প চোখ বড় বড় করে তার শাশুড়িকে দেখে। রাবেয়া মাছ কাটতে কাটতেই বলে,
তাই ওনারা তোমার সাথে এই জঘন্য ব্যবহার করছে। পুষ্প বুঝতে পারে না করা উচিত। আমি এখন কি করব আম্মা? মেনে নিবে, মানিয়ে যাবে, চুপ থাকবে, তাহলেই সংসার শান্তি আসবে। এই চিন্তা মাথা থেকে ফেলে দাও। এই আমাকে দেখো, চুপ থেকে জীবনের এতগুলো বছর এই বাড়িতে কাটিয়ে দিলাম, অথচ কারোর কাছে আমার বিন্দুমাত্র দাম নেই। আমার সাথে সবাই যা করেছে আমি চাই না তোমার সাথেও তা হোক। কেউ কটু কথা বললে প্রতিবাদ করবে অবশ্যই, বেয়াদবি করে না, শালীন ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিবে কোনটা সঠিক কোনটা ভুল। তুমি নরম থাকলে আঘাত পাবেই, তোমাকে শক্ত হতে হবে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এই কথাটি আসলেই সঠিক। আমার সাথে যা হয়েছে তা আবার তোমার সাথে হতে পারে না। আমার শাশুড়ি যা করেছেন এটা যদি আমি করতাম তাহলেও মানা যেত, কিন্তু উনি দাদি শাশুড়ি হয়ে এই কাজগুলো করছে। আমি চাই তুমি শক্ত থাকবে, প্রতিবাদ করে নিজের স্থান দেখিয়ে দিবে। ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। পুষ্প হা করে তার শাশুড়ির কথাগুলো শুনে। রাবেয়া পুষ্পের দিকে তাকিয়ে বলে, কি ভাবছো আমি শাশুড়ি হয়ে কিভাবে এসব শিখিয়ে দিচ্ছি? শিখাচ্ছি কারণ তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আমি চাই না আমার মেয়ে কারোর কথায় কষ্ট পেয়ে লুকিয়ে কাঁদুক। পুষ্পের চোখ বেয়ে পানি পড়ে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন ভালো শাশুড়ি তার কপালে রাখার জন্য। শিমুল ঘুম থেকে উঠে বাইরে এসে পুষ্পের কাছে দাঁড়ায়। রাবেয়া ছেলেকে দেখে ইশারায় পাশে বসতে বলে। শিমুল কাছে আসলে পলাশের ব্যাপারে সব সংক্ষিপ্ত আকারে বলে। শিমুল অবাক হয়ে বলে, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে এতক্ষণে জানাচ্ছ? রাবেয়া ছেলের মুখের দিকে তাকায়। রাতেই জানাতে চেয়েছিলাম, কিন্তু এত রাত বলে ডাকিনি। এত রাতে তো কি হয়েছে দেখা যায় না? আমার ভাই এত বিপদে আর আমি কিনা বাড়িতে বসে আছে। শিমুল দ্রুত পায়ে রুমে যায়। পলাশ তার যে উপকার করেছে এটা শোধ করার মতো না। আর আজকেই পলাশই কিনা বিপদে পড়ে আছে। শিমুল তিয়াসকে ফোন করে কাপড় বদলে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। সকাল 8টার দিকে নিধির ঘুম ভাঙে। পলাশ নিধির কপালে হাত ছুঁয়ে বলে। কেমন লাগছে নিধি? নিধি মাথা নেড়ে বলে, ভালো। কিছু খাবে? বলো, এনে দিই। নিধি কিছুক্ষণ পলাশের মুখের দিকে তাকিয়ে বলে, আমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয় পারিবারিক সমস্যার কারণে উনি হঠাৎ করে না করে দেন। আব্বা ভীষণ ভেঙে পড়ে। আমি অবশ্য খুশি ছিলাম, কিন্তু আমার খুশি বেশিক্ষণ টিকলো না। তোমার আব্বা ওনার এক সহযোগীর সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। কৌশলে আব্বাকে ট্রান্সফার করে অন্য জেলায় পাঠায়। বিয়ে ঠিক হবার পরে আব্বা জানতে পারে লোকটা ইয়ারবার সাথে যুক্ত। আশেপাশে এলাকায় উনি ইয়ারবার সাপ্লাই দেয়। আব্বা বিয়ে দেবে না, নাকচ করে দেয়। এটা শুনে তোমার আব্বা সন্ত্রাস নিয়ে আমাদের বাসায় যায়। আমার আব্বা আম্মা তো ভয়ে শেষ। আব্বা সাহস করে জানায় উনি মেয়ে বিয়ে দেবেন না। তোমার আব্বা আমার আম্মা আব্বাকে অনেক হুমকি দেয়, কিন্তু তাও যখন রাজি হচ্ছিল না তখন উনি হুমকি দিয়ে বলল, নিধি যদি পলাশের সাথে যোগাযোগ করে তাহলে আমি তোমাদের মেরে ফেলতে একবারও ভাববো না। আমার আম্মা আব্বার জীবনের সংকট দেখে আমি রাজি হয়ে জানাই আর কখনোই কথা বলার চেষ্টা করব না। উনি দলবল নিয়ে আবার চলে আসেন। কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারিনি, অর্ধ পাগল হয়ে গেছিলাম। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেই। কিন্তু হঠাৎ করে একদিন আব্বা অফিস থেকে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি আর আম্মা অসহায় হয়ে পড়ি। আব্বার কথা ভেবে আম্মা সারাদিন কাঁদতো। একদিন সকালে উঠে দেখি আম্মা ঘুমেই চলে গেছে। এই এত বড় দুনিয়ায় আমি একা হয়ে পড়ি। কিভাবে কি করব? যখন রাস্তা পাচ্ছিলাম না তখন আমার নানার ওনার কাছে আমাকে নিয়ে যায়। ওনার কাছ থেকে লেখাপড়া শেষ করি। তুমি মনে বাসা বেঁধে থাকলেও আমি নিজেকে প্রতিষ্ঠা করার অপেক্ষায় ছিলাম। এখন তো আব্বা আম্মা নেই, কাউকে হারানোর ভয় নেই, তাই তোমার সান্নিধ্যে এসেছিলাম। তোমাকে দেখবো বলে ভেবেছিলাম বিয়ে করে ফেলেছ, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে তুমি আমার মতোই আশা আছো। কিন্তু তোমার আব্বা তো আমাকে ছাড়লেন না, ঠিক আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য কুকুর পাঠিয়ে দিলেন। উনি আসলে আমাকে বাঁচতে দিবে না। নিধি থামে, জোরে জোরে শ্বাস ফেলে, চোখ বন্ধ করে। চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। পলাশ হতভম্ব হয়ে বসে আছে।
তার অগোচরে তার আব্বা এত কাহিনী ঘটিয়ে ফেলেছে, অথচ সে জানেই না। আবারও নিজের উপর নিজের রাগ হয়। নিধির ভেজা মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে করবে আমায়? নিধি চোখ খুলে পলাশকে দেখে। দুর্বল হাতে পলাশের চুলে হাত রেখে বলে, মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো তার সম্মান। তোমার কাছে আসে অপরাধে যদি তোমার আব্বা আমার সম্মান ছিনিয়ে নিতে একবার না ভাবে, যদি বিয়ে করি তাহলে জবাই করতে সেকেন্ডও ভাববে না। পলাশ আজকে যদি চুপ থাকে তাহলে নিধিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিধির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে বলে, হেঁটে যেতে পারবে নাকি কোলে করে নিব? নিধি অবাক হয়ে বলে, কোথায়? কাজী অফিসে। আমি কি বলেছি বিয়ে করব? না। তাহলে? পলাশ নিধির হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলে, আজকে সব আমার কথাই হবে, আর পুড়তে চাই না। এখন থেকে যে বাধা হয়ে আসবে তাকেই পুড়িয়ে দিব। শিমুল আর তিয়াস ব্যস্ত পায়ে পলাশের কাছে এসে দাঁড়ায়। নিধির দিকে তাকিয়ে আলতো হাসে। শিমুলকে দেখে পলাশ হাসে। সে জানতো তার ভাই তাকে ঠিক খুঁজে বের করে নিবে। নিয়ে চাবি, নিধির বাসায় বিয়ের ব্যবস্থা কর। কিছুক্ষণ পর আমি আর নিধি আসছি। শিমুল চুপচাপ চাবি নিয়ে বেরিয়ে আসে। তার ভাই বিয়ে করবে। সে আর তিয়াস যতই দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করে। বিকাল 4টে নাগাদ পলাশ আর নিধির বিয়ে হয়। পলাশ শিমুলকে বলে তার প্রয়োজনীয় সব কিছু এ বাসায় পাঠিয়ে দিতে। ওই বাসায় আর যাবে না। শিমুল চলে গেলে পলাশ নিধির রুমে আসে। শিমুল আর তিয়াস এই অল্প সময়ে বাসাটা গুছিয়ে ফেলেছে। এমনকি বিছানায় ফুলের সমাহারও দেখা যাচ্ছে। এই বিপদের মাঝেও ছেলেগুলো বাসর ঘর নিয়ে কত সিরিয়াস। পলাশ বাসর ঘরের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিধি ড্রেসিং টেবিলের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে কালকে ছেঁড়া জামাটা। পলাশের দিকে এগিয়ে বলে, এই ছাড়ো, জামাটা বদলে দিয়েছে কে? পলাশ হাত দিয়ে মাথা চুলকে বলে, কে আবার? আমি। নিধি বুকে হাত দিয়ে বলে, তুমি? হ্যাঁ। নিধি আস্তে করে বলল। সব দেখে নিয়েছো? পলাশ এগিয়ে আসে। নিধির দিকে তাকিয়ে বলে, তখন তো হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিলাম, এখন খেয়াল করার সময় ছিল না কে। তবে আজকে ভালো করে দেখে নিব। পলাশের কথায় নিধি আতকে উঠে বলে। মানে? পলাশ নিধির কোমরে নিজের দুহাত দিয়ে আঁকড়ে কাছে টেনে বলে, বিছানার দিকে তাকাও। নিধি বিছানার দিকে তাকায় না। সে তো দেখেছেই শিমুল ভাই তাদের বাসর সাজিয়েছে। নিধি তার দুহাত দিয়ে পলাশের গলা আঁকড়ে ধরে। বিছানা দেখছি। আমার ভাইও এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছে, আমি বড় ভাই হয়ে কিভাবে তার অমূল্যবান করে ভাবছি কাছে লাগাবো। লজ্জায় নিধির নাকটা কেঁপে ওঠে। আস্তে করে বলে, তুমি না শিক্ষক মানুষ, শিক্ষকদের ভদ্র হতে হয়। আজকে অভদ্র হয়েই না হয় ক্লাস নিব। কি তুমি ক্লাস করবে তো? নিধি পলাশের চোখের দিকে তাকায়। লজ্জা মাখা হাসি দিয়ে পলাশকে শক্ত করে জড়িয়ে ধরে। পলাশ নিধির কানে ফিস ফিস করে বলে, আজকে যদি একটু অভদ্রই না হয় তাহলে এই জীবন বৃথা। পলাশ মাথা নিচু করে নিধির কানের লতিতে ভেজা স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, নিধি। নিধি মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশ নিধির কানে ফিসফিস করে বলে, আজকে আমি মাতাল হয়ে গেলে তুমি কি মাইন্ড করবে? শওকত হাওলাদার হন নিয়ে বাড়ির ভেতরে আসে। শিমুল তখন তার আম্মার কাছে বিস্তারিত বলছে। রাবিয়া পলাশের এমন সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন। পলাশ তার আব্বাকে সম্মান দিয়েছে। তার আব্বার মনের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেকে ত্যাগ করেছে। কিন্তু শওকত হাওলাদার সে সম্মান পাবার মানুষ না। নিধির সাথে হওয়া ঘটনা শোনার পর থেকে রাবেয়ার মনে ঘৃণার পরিমাণ বাড়ছে। লোকটা কতটা নিকৃষ্ট, একটা মেয়ের ইজ্জত হরণ করতে লোক পাঠালো। পলাশ ঠিক কাজ করেছে। বিয়ে করে ওনাকে উচিত শিক্ষা দিয়েছে। আবেগে চোখে পানি চিকচিক করে ওঠে। শিমুলকে বলে, আব্বা কালকে আমাকে পলাশের বাসায় নিয়ে যাবি? বৌমাকে আমি মন ভরে দেখবো। শওকত হাওলাদার পেছনে দাঁড়িয়ে কড়কড় করে বলে, হ্যাঁ, খুব রঙে আছিস তো। তুই যেরকম তোর পেটে থেকে এসেছ এরকম। হঠাৎ স্বামীর কণ্ঠস্বর শুনে রাবেয়া ভয়ে কেঁপে ওঠে। শিমুল, পুষ্প, রাবেয়া চুপ হয়ে বসে থাকে। চেঁচামেচি শুনে পেশকারা আর আসমা বেরিয়ে আসে। পলাশ বিয়ে করেছে এটা শোনার পর থেকে তারা অবাক। শান্ত ছেলের নিচে যে এত গুণ কে জানতো। শওকত হাওলাদার রাবেয়ার কাছে এসে বলে, শুনেছিস তোর ছেলে কি করেছে? ওনাকে দেখে রাবেয়ার মনটা ঘৃণায় রিরি করে ওঠে। হঠাৎ করেই মন থেকে স্বামী নামের ভয় দূর হয়ে যায়। বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে,
রাবেয়ার তেজি গলার উত্তর শুনে সবাই অবাক। চিরকাল স্বামী ভক্তি করা রাবেয়া কখনো উচ্চস্বরে কথা বলেনি। সেই রাবেয়াই কিনা এভাবে কথা বলছে। শওকত হাওলাদার চোয়াল শক্ত করে চোখ পাকিয়ে রাবেয়ার দিকে তাকায়। ভালো করেছে। আসলে দোস্তর পেটের একটা ছেলেও ভালো হলো না। রাবেয়া কথা বলে না। শিমুল বলে, আব্বা, বিয়ে তো হয়ে গেছে, এখন আর রাগারাগি করে কি লাভ? মাথায় রান্না করেন, সবাই মিলে ভাই ভাবিকে বাড়িতে নিয়ে আসে। শওকত হাওলাদার কিছু বলার আগে মুজিব হাওলাদার খ্যাক খ্যাক করে বলল, কিসের বাড়িতে আনাআনি? বিয়ে করে সংসার করতে গেছে যাক, ওর মতো পোলা বাড়িতে না আসলে বাল ছিঁড়া যাবে। পেশকারার সাথে সুর মিলায়। ঠিক বলেছেন, কয়দিন মজা খেয়ে আসুক। রাবেয়া তাচ্ছিল্যে সুরে হাসে। পলাশ আর নিধি দুজনেই সরকারি কলেজে চাকরি করে। যা বেতন পায় এতে দুজনের খুব ভালোই চলবে। এটা শুধু রাবেয়া না, উপস্থিত সবাই জানে। আপনাদের বাড়িতে না আসলেও পলাশ বউ পালতে পারবে। শওকত হাওলাদার হাত মুঠোয় পাঞ্জাবি খামচে ধরে। স্ত্রীর মুখের চটাং চটাং কথা সহ্য হয় না। এত হেডাম তোর পোলার। আপনি কি মানুষ? একটা মেয়ের সম্মান লুট করার জন্য কিভাবে আদেশ দিতে পারেন? লজ্জা করলো না? রাবেয়ার কথা শুনে শওকত হাওলাদার কিছুটা নিভে যায়। সে রকিবকে বলেছিল নিধি একা বাসায় থাকে, ছুরি দেখিয়ে হুমকি ধমকি দিয়ে আসতে, আর একটু গায়ে হাত দিয়ে সম্মানের ভয় দেখাতে, যেন এই এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু কে জানতো এই নেশাখোর যে নিধির উপর ঝাঁপিয়ে পড়ে এমন কাজ করতে চাইবে। সবার সামনে কি বলবে ভেবে পেল না। চুপ করো, সব ব্যাপারে নাক গলাও কেন? রাবেয়া শান্ত চোখে তাকিয়ে তাকিয়ে ঢালে। শওকত হাওলাদারকে শুনিয়ে বলে, এই মহিলাটার জন্যই আজকে সংসারের এই অবস্থা। ছেলেদের লাই দিয়ে এমন বদমাইশ বানাইছে, আর বানাবেই না বা কেন? নিজেই তো আস্ত একটা বদমাইশ। শিমুল তেরে পেশকারার কাছে যায়। কি বলছো? মাথা ঠিক আছে? আমারও চোখে পড়ে না? চিপ্পাটা টান দিয়ে হাতে ধরাই দেব। সারা জীবন আমার মাকে চালিয়েছ, ঘুটনে ভুড়ি, এত চুলকানি তোমার গলায়? পেশকারা হাই হাই করে ওঠে। শওকতের দিকে তাকিয়ে বলে, আব্বা, দেখলি কি বলে আমাকে? এই দিন দেখার জন্য তোরে পেটে নিছিলাম। শওকত হাওলাদার ধমকে বলে, বুবুর সাথে এমন ব্যবহার করিস কেন? বিয়ে করে বেশি আদাব কায়দা শিখে গেছিস নাকি? শিমুল শওকত হাওলাদারের কথা পাত্তা দেয় না। পেশকারার দিকে আগুন চোখে তাকিয়ে বলে, আমার মাকে এই কথা বলার আগে ভেবে বলবে, ঠিক আছে? পলাশের এমন কাণ্ডে এমনিতেই মাথা গরম হয়েছিল। এখন শিমুলের কথা শুনে শওকত হাওলাদার নিজেকে আর সামলাতে পারে না। সব রাগ রাবেয়ার উপর ঢালে। রাবেয়ার দুগালে 2 থাপ্পড় দিয়ে বলে, তোর মারে ঠাপ্পড় দিলাম, কি করবি? হঠাৎ করে আঘাত করে। রাবেয়া নিজেকে সামলাতে পারে না, দুপা পিছিয়ে গিয়ে সোফায় পড়ে যায়। শিমুল রাগী চোখে তার আব্বাকে দেখে বলে, আপনি তো একটা কাপুরুষ, যে প্রতিপক্ষের সাথে না পেরে মহিলাদের উপর অত্যাচার করেন। মুখ সামলে কথা বল, বিয়াদব। কথায় কথায় মাকে মারেন কেন? মানুষ মারা হয় না? শওকত হাওলাদার তেরে শিমুলের কাছে আসতে চাইলে মুজিব হাওলাদার আটকায়, ঠেলে বাহিরে নিতে চায়। শিমুল পুষ্পকে বলে রাবেয়াকে রুমে নিয়ে যেতে। তারপর লম্বা পা ফেলে ছাদে চলে যায়। এমন নিকৃষ্ট একটা মানুষ তার আব্বা, এটা ভাবতেই খারাপ লাগে। হাওলাদার বাড়ির রাতের পরিবেশ হলো থমথমে। রাবেয়ার মাথা ব্যথা শুরু হয়েছে বিদায় সে রুম থেকে আর বেরোয়নি। পুষ্প ভাত খাওয়ার জন্য ডেকে এসেছে। উনি বলেছে ব্যথা কমলে পরে খাবে। পুষ্প দুরু দুরু বুকে রান্নাঘরে আসে। রাবেয়া বেগম আশেপাশে থাকলে মনে আলাদা জোর পান। উনি উপস্থিত বিদায় সবার কটু কথা শোনার ভয়ে পুষ্পের গলা শুকিয়ে আসে। উনি অনুপস্থিত বিদায় সবার কটু কথা শোনার ভয়ে পুষ্পের গলা শুকিয়ে আসে। যদিও রাবেয়া বলেছে চুপচাপ যেন এসব কথা না শুনে, কিন্তু পুষ্প জানে সে একটা কথা তর্ক দিলেই এটা আগুনের মতো সারা বাড়িতে অশান্তি ছড়িয়ে দিবে। শিমুল যদি শুনতে পায় পুষ্পের সাথে কারা ঝামেলা, তাহলে শিমুল বিপক্ষে কথা না শুনিয়ে ছাড়বে না। এতে করেও পরিবারে তুমুল অশান্তি হবে। পুষ্প এসব চায় না, সে শান্তিতে সংসার করতে চায়। এমনিতেই সবার মুখে মুখে বলে প্রেম করে বিয়ে করেছে। এই মেয়েগুলো ভালো হয় না, ভালো মেয়ে তো প্রেম করে না। পেশকারা তো উঠতে বসতে খোটা দেয়। তাই পুষ্প ঠিক করে সে মানিয়ে চলবে, একটু কষ্ট হোক, কিন্তু দেখিয়ে দিবে প্রেম করলেই মেয়েরা খারাপ হয় না। পেশকারা খাবার টেবিলে পুষ্পকে 1000টা খুঁত ধরে। শিমুল তখনও ছাদে ছিল বিদায় কোনো ঝামেলা হয় না। পুষ্প চুপচাপ সব শুনে খাবার খাওয়ার পরে শ্বশুরের জন্য চা বানায়, কাপে ঢালছে। এমন সময় সুইটি পেছন থেকে যাওয়ার পথে
পুষ্পের গায়ে ধাক্কা দেয়। চুলা থেকে নামানো চা বাম হাতে পড়ে মুহূর্তেই চামড়া লাল হয়ে যায়। পুষ্পের হাত থেকে চায়ের পাতিল সশব্দে পড়ে যায়। ফুলি দৌড়ে এসে বলে। সুইটি অবাক হয়ে বলে, আমি তো তেল গরম করতে যাচ্ছিলাম মাথায় দিব বলে, পাটকাঠির মতো শরীর লাগলেই যে পড়ে যাবে কি জানতো। পুষ্পের হাতে ততক্ষণে ফোসকা পড়ে গেছে। ফুলি তার গলা ছেড়ে চেঁচিয়ে শিমুলকে ডাকে। সুইটি ফাঁক দিয়ে পালায়। তার তো ইচ্ছে করছিল এক পাতিল গরম করে পানি পুষ্পের মাথায় ঢেলে দিতে। যা করেছে তাও কম না, মনটা কেমন শান্তি লাগছে। সুইটি তার ইউকার চুলগুলো দোলাতে দোলাতে রুমে চলে যায়। নিচে চেঁচামেচি শুনে শিমুল ছাদ থেকে দৌড়ে নেমে আসে। রান্নাঘরে দেখে পুষ্প বেসিনের কলে হাত ধরে মুখ কুঁচকে রেখেছে। শিমুল এগিয়ে এসে বলে। কি হয়েছে? ফুলি শিমুলকে দেখে বলে, সুইটি আপা, আপনি ইচ্ছা কইরা ধাক্কা দিয়েছেন তাই না? শিমুল পুষ্পের হাত ধরে দেখে, তারপর হাত ধরেই রুমে নিয়ে যায়। রুমে খাটে বসিয়ে সরিষার তেল আনে। শান্ত গলায় বলে, হাতে গরম কিছু পড়লে পানি দিবে না, সরিষা তেল দিবে, একটু জ্বলবে কিন্তু এ ফুসকা পড়বে না। আমাকে দেখতে এভাবেই দেয়। তারপর পুষ্পের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফু দেয়। আস্তে করে বলে, বেশি চলছে? শিমুলের আদরে কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুল পুষ্পের চোখের পানি মুছে বলে, বাড়িতে লম্বা ছেলে মানুষ বেশ হয়ে গেছে তাই না বউ? পুষ্প শিমুলের কথার অর্থ বুঝে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পের চাহনির অর্থ বুঝে মুচকি হাসে, আবার মাথা নিচু করে পুষ্পের হাতে ফু দেয়। বার্ন অয়েন্টমেন্ট এনে দিচ্ছে, লাগলে জ্বালা কমবে। নিধি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। পলাশ যে এত দুষ্ট সে এটা কখনোই ভাবেনি। শান্ত স্বভাবের পলাশ যে বুকে এত ভালোবাসা নিয়ে ঘুরেছে কে জানতো। পলাশকে দেখলে কেউ কল্পনাও করতে পারবে না কিছুক্ষণ আগেই পলাশই কালবৈশাখী তাণ্ডব বইয়ে দিয়েছে। আদরে আদরে নিধিকে পাগল করে তবে ক্ষান্ত দিয়েছে। প্রত্যেক মানুষই বোধহয় নিজেকে প্রকাশ করার জন্য একজন ব্যক্তিগত মানুষ খুঁজে, যার কাছে নিজেকে যে কোনোভাবে উপস্থাপন করা যায়। কোনো দ্বিধা কাজ করে না। মনের ভেতর লুকায়িত রূপে প্রিয় মানুষের সামনে আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। নিধি পলাশের দিকে তাকিয়ে ভাবে, যদি এই পাগলটাকে জীবনে না পেত, সারা জীবন হাহাকার নিয়েই কাটাতে হতো। পলাশের এমন উজ্জ্বলতা দেখতেই পেত না। পলাশ যে এমন উজ্জ্বল এটা কখনোই কেউ জানবে না, জানবে শুধু নিধি। কিছু কিছু ব্যাপার আছে শুধু প্রিয় মানুষদের জানার অধিকার থাকে। নিধি পলাশের দিকে তাকায়, পলাশ তাকেই দেখছে। নিধি তাকানোতে মিষ্টি করে হাসে, নিধিও হাসে। পলাশ নিধির নরম শরীর আবারও নিজের দিকে টেনে নেয়। নিধির গায়ের সাথে নাক ছুঁয়ে নিধির গায়ের ঘ্রাণ নেয়। নিধির নিজস্ব ঘ্রাণটা পলাশকে নড়ে বড়ে করে দেয়। বুকের ধুকপোকানি মুহূর্তেই বেড়ে যায়। নিধিকে বুকে নিয়ে মনে হলো আজকে নিজেকে খুব হালকা লাগছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে। জন্ম উপোস দেহে আকাশ ছোঁয়া স্বর্গীয় সুখের দেখা পেয়ে পলাশ নিজেই পাগল হয়ে গেছে। সাথে সমান তালে নিধিকে পাগল করতে কোনো কার্পণ্য করেনি। নিধির কপালে ঠোঁট ছুঁয়ে দে, আলতো গলায় বলে, ধন্যবাদ সোনা। পলাশের ধন্যবাদের কারণ খুঁজতে বুদ্ধিমান নিধির বেশিক্ষণ লাগলো না। প্রতিউত্তরে মুচকে হাসি উপহার দিল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ পলাশ দুষ্ট হেসে বলে, নিধি। নিধি পলাশের বুকে নাক ঘষে। পলাশের মুখে নাম শুনে তার দিকে তাকায়। বাসর ঘর তো যেমনটা তেমনই আছে। কি বাসর হলো যে দুই একটা ফুলও ছিঁড়ল না? গট ইট। নিধি ফিক করে হেসে বলে, ফুল ছিঁড়তে হয় নাকি? হ্যাঁ, না ছিঁড়লে তো বাসর ঘরের সব স্টেপ পূরণ হয় না। আচ্ছা, এমন কথা কই লেখা আছে? তাই বাংলা সিনেমায় দেখেছিলাম, বাসর হলে ফুল টুল ছিঁড়ে একাকার অবস্থা হয়ে যায়। নিধি পলাশের কথা শুনে আবারও হাসে। পলাশ নিধির হাসি দেখে বলে, হাসো কেন? আমার ভাইয়ের টাকায় ফুল কিনে ভাইটা এত কষ্ট করে সাজিয়ে দিয়েছে, ফুল ছিঁড়ে টিড়ে বাসরাত পালন না করলে তো টাকাগুলো উসুল হবে না। তাই নাকি? পলাশ একগাল হেসে বলে, হ্যাঁ, এক কাজ করি চলো, কি? এবার সব ফুল ছিঁড়ে বাসর করে টাকা উসুল করি। নিধি পলাশকে ঠেলে উপরে উঠে। শিক্ষকের হাবভাব মোটেই সুবিধার না। আবারও ক্লাস নিতে চলে আসবে। ওয়াশরুমে যেতে যেতে বলে, রাতে কি খাবো? অনেক ক্ষুধা পেয়েছে। পলাশ পাশ ফিরে নিধিকে দেখে, অবাক হওয়ার ভান করে বলে, খাবারও খেতে হবে, চুমু খেলে চলবে না। নিধি কিছুই বলে না, হাসতে হাসতে দরজা বন্ধ করে। পলাশ চোখ বন্ধ করে বাড়ির অবস্থা ভাবে।
বাড়িতে যে আজকে সুনামি হবে এটা জানা কথা। একবার ভাবে শিমুলকে ফোন দিবে, আবার ভাবে না, আজকে নিধি মনে থাকুক, বাড়িতে যা হয় শিমুল সামলাবে। পলাশ ভাত মাখিয়ে নিধির মুখের সামনে ধরে। নিধি মাথা নাড়িয়ে বলে, আব্বা এত খাতির কেন স্যার? পলাশ মুচকি হাসে। যে আমার সুখের বাগী তার যত্ন নিতে দোষ কি? নিধি উত্তর দেয় না, চুপচাপ ভাত খায়। সুখে চোখে পানি আসে। মনে ভাবে ভাবে কোনো দোষ নেই স্যার, এভাবেই যত্ন নিন। আমি যে আপনার ভালোবাসার কাতর পাখি, প্লিজ বেশি বেশি ভালোবাসুন। পলাশ নিধির চোখে চিকচিক পানি দেখে কি বুঝলো কে জানে, নিধির চোখে তাকিয়ে বলে, খুব ভালোবাসো সোনা, তোমার কল্পনার থেকেও বেশি। ভোর সকালে পলাশের ঘুম ভেঙে যায়। বুকের উপর কারো গরম শ্বাসে চমকে তাকায়। নিধির এলোমেলো চুলে মুখখানিকে স্পষ্ট। পলাশের মনে পড়ে গতকালই নিধিকে নিজের নামে লিখে নিয়েছে। নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পলাশ মুগ্ধ হয়। কেউ ঘুমালেও এত সুন্দর লাগে? আসলে সবাইকে ঘুমালে সুন্দর লাগে না, কিন্তু ঘুমন্ত মানুষটা যদি একান্ত ব্যক্তিগত প্রিয় কেউ হয় তাহলে নিঃসন্দেহে ভালো লাগে। না চাইতেও মুগ্ধতা চলে আসে। পলাশের মনে হলো এত সুন্দর সকালে এই এলোমেলো পরীর গালে চুমু না খেলে ভীষণ অন্যায় হয়ে যাবে। সে শিক্ষক মানুষ, এসব অন্যায় করতে নারাজ। নিচু হয়ে নিধির গালে ইচ্ছে মতো চুমু খায়, অথচ নিধির খবর নেই। নিধির ঘুমের গভীরতা দেখে পলাশ হাসে, ভাবে এই মেয়েকে কোলে করে নিয়ে গেলেও সজাগ হবে না। তার কাছে এখনো সব সব স্বপ্ন লাগছে। নিধি তার এটাই বিশ্বাস হতে কষ্ট হয়। তার আব্বা এখনো চুপ আছে, তার মানে উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে। সে থাকতে নিধির কোনো ক্ষতি হতে দেবে না। পলাশ নিধির কপালে একটা চুমু দিয়ে আস্তে ধীরে উঠে বসে। প্রচুর ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। নিধির ঘরে কোথায় কি আছে জানা নেই। একবার ভাবে নিধিকে ডাকবে, কিন্তু নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আর ডাকতে ইচ্ছে হয় না। পলাশ ফ্রেশ হয়ে গলায় তোয়ালে ঝুলি সুখী সুখী মুখে রান্নাঘরে যায়। রান্নাঘরে চোখ ঘুরিয়ে কোথায় কি আছে দেখলো। সে কেবিনেটে ড্রাই টোস্ট পেল, হাতে একটা নিয়ে খেতে খেতে ভাবে নিধিরও নিশ্চয়ই ক্ষুধা লাগবে। কাল শিমুল যে খাবারগুলো কিনে দিয়ে গিয়েছিল সেগুলো সব শেষ। পলাশ ভাবলো সে নিজেই কিছু করবে। ফ্রিজ খুলে ডিম ছাড়া আর কিছুই পায় না। আবার কিচেনে কেবিনেটের কাছে যায়, একটা দুধের ডিবি, একটা কফির ডিবি আর একটা সুজির প্যাকেট পায়। নিচের একটা বড় বক্সে ময়দা পায়, ছোট্ট ডিবিতে মুড়ি পায়। ভাবে তার প্রিয় পিঠাই বানানো যাক। সবসময় মাকে যেভাবে বানাতে দেখেছে, নিজেও অনেকবার মাকে সাহায্য করেছে। পারবে পারবে বলে শুরু করে দেয়। কিছু কিছু চাওয়া থাকে না, কখনো পূরণ হওয়ার না, কিন্তু আল্লাহর ইশারায় পূরণ হয়ে যায়। শুকনো গাছের গোড়ায় পানি ঢাললে যেমন সতেজ হয়ে যায়, পলাশকে পেয়ে নিধিও সব কষ্ট ভুলে সুখের দেখা পেয়েছে। প্রথমে পলাশ, তারপর বাবা মাকে হারিয়ে এই পৃথিবীতে বড় একা হয়ে গিয়েছিল। ভেবেছিল এই জীবনে আর সুখের দেখা পাবে না। প্রতিজ্ঞা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মন দিয়ে লেখাপড়ার এক পর্যায়ে এক ফ্রেন্ডের থেকে জানতে পারে পলাশ বিয়ে করেনি, এখনো নিধির খোঁজ করে। কষ্টে ভরা মনে আশার আলো ফুটে। সিদ্ধান্ত নেয় কলেজে শিক্ষিকা হিসেবে নিয়োগ দেবে। তারপর অনেক কষ্টে অনন্তপুর কলেজে নিজের পোস্টিং এনেছে। নিধির সব কষ্ট সফল। সে তার জীবনের সেরা প্রাপ্তি হিসেবে পলাশকে পেয়েছে। পলাশের মতো মানুষকে নিজের জীবনসঙ্গী করতে পেরে মনে মনে আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করে। সকালের মিঠি রোদ পর্দা গলে নিধির চোখে লাগে। সে মাথা ঘুরিয়ে পাশের বালিশটা দেখে, পলাশ নেই। নিধি অবাক হয়, এত সকালে কোথায় যেতে পারে। নিজেও বিছানা ছেড়ে উঠার জন্য হাত পা নাড়ে, কিন্তু নিধির এত অসুস্থ লাগছে যে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। হাত পা নাড়াতেই ব্যথায় টনটন করে ওঠে। সারা শরীরের শক্তি যেন একেবারে উধাও হয়ে গেছে। চোখে মুখে ক্লান্তির রেখা স্পষ্ট। সোজা হয়ে আরো কয়েক মিনিট শুয়ে থাকার সিদ্ধান্ত নেয়। পলাশ একটা ছোট্ট পাতিলে পানি দিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে তারপর চুলায় বসিয়ে দেয়। দুধ গরম হয়ে আসলে তাতে চিনি দেয়। আলাদা একটা বাটিতে সুজি হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নেয়। তারপর দুধের পাতিলে দিয়ে দেয়। সুজি দেওয়াতে দুধ আস্তে আস্তে ঘন হয়ে আসলে নামিয়ে নেয়। আরেকটা বাটিতে ময়দা নেয়, সাথে কয়েক চামচ গুঁড়ো দুধ দেয়। পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নেয়। ফ্রাই প্যান চুলায় বসিয়ে হালকা তেল দিয়ে তৈরি হয় ময়দার মিশ্রণ দেয়। তারপর তৈরি করে ক্ষীর দিয়ে কাঠির সাহায্যে রোল আকৃতি করে নেয়। পলাশ হঠাৎ করে মুচকি হাসে। বাড়িতে হলে এসব মোটেই করা যেত না। বইয়েরা তো যত্ন, আবার পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো, বাবা, এসব করলে পেশকারা বাড়িতে তুলকালাম করে দিত। পলাশ মুচকি হাসে। ইচ্ছে করছে ভিডিও করে পেশকারাকে দেখাতে,
কিন্তু সেই ইচ্ছে পূরণ করবে না। মিনিট কয়েক পরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে রান্না থেকে টুংটাং শব্দ শুনে সেদিকে পা বাড়ায়। গিয়ে পলাশের কাজ দেখে সে হতবাক। ও মা, তুমি রান্না পারো? নিধির উপস্থিতি টের পেয়ে পলাশ তাকায়। মুচকি এসে আবার পিঠা বানায়। আর মাত্র একটা পিঠা হবে। নিধি পলাশের কাজ দেখে বলে, আমার কি ভাগ্য, আমার বর রান্না বান্না সব পারে। আল্লাহ, কত ভালো বর। পলাশ কথা বলে না, মুচকি হাসি দিয়ে মুখ ঝুলিয়ে কাজে ব্যস্ত হয়। আমার তো তাহলে রান্না বান্না কোনো ঝামেলা নেই। তুমি রাঁধবে, আমি খাবো। ইস কি আরাম। পলাশ হাতের কাঠি রেখে বলে, এই আশা করলে সারা দিন রাত পাটিসাপটা পিঠা খেয়েই থাকতে হবে। কেন কেন? কারণ আপনার বর পাটিসাপটা পিঠা আর চা ছাড়া কোনো কিছুই বানাতে পারে না। নিধি দুঃখ দুঃখ চেহারা করে বলে। তাই? পলাশ নিধির দিকে তাকিয়ে হাসে। নিধিও হাসে মুহূর্তেই বলে, আমাকে ডাকতে কষ্ট করে এসব করতে গেলে কেন? পলাশ নিধির নাকে আঙ্গুল ছুঁয়ে বলে, বিড়ালটা যেভাবে গুটিসুটি করে ঘুমাচ্ছিল জাগাতে ইচ্ছা করেনি। নিধি আদুরে ভঙ্গিমায় হাসে। পলাশের গা ঘেঁষে দাঁড়িয়ে একটা পিঠা হাতে নিয়ে খায়। খেতে খেতে বলে, খুব মজা হয়েছে তো। কে শিখিয়েছে? পলাশ নিধির প্রশংসা শুনে খুশি হয়। হাত বাড়িয়ে নিধিকে জড়িয়ে নেয়। তারপর নিজেও একটা হাতে নিয়ে খায়। আম্মার কাছে শিখেছি। আমার জ্বর হলে আমি এই পিঠা খেতে চাইতাম, তখন আম্মা বানিয়ে দিত। আমি পাশে বসে থাকতাম। দেখতে দেখতে শিখা হয়ে গিয়েছে। তারপর মাঝে মধ্যে আম্মুকে টুকটাক সাহায্য করতাম। শাশুড়ির কথা শুনে নিধির মন খারাপ হয়। এটি মেয়েটা যা আদরের খুব অভাব। পলাশ নিধির মুখের দিকে তাকালে নিধি বলে, আমার সাথে কথা বলতে পারবো না? আমার খুব ইচ্ছা করছে। পারবো না কেন? দাঁড়াও, ফোন নিয়ে আসি। রাবেয়া হাসি খুশি মুখে টেবিলের নাস্তা এনে রাখে। খুশিতে বুকটা টিপ টিপ করছে। কিছুক্ষণ আগেই নিধির সাথে কথা হয়েছে। তার আরেক বৌমা। মেয়েটা যখন আম্মা বলে ডাকলো, রাবেয়ার বুকটা সুখে কান্নায় কানায় ভরে গেল। প্রায় 10 মিনিটের মতো কথা বলেছে। রাবেয়ায় আশ্বাস দিয়েছে সবাইকে মানিয়ে অতি শীঘ্রই পলাশ আর নিধিকে ঘরে ফিরিয়ে আনবে। এই দুই ছেলের জন্যই তো সারা জীবন কাটিয়ে ফেলেছে। এখন এই ছেলেরাই যদি সুখে থাকতে না পারে তাহলে হবে? হবে না তো। ছেলেদের সুখের জন্য যা করার দরকার সব করবেন, সব। হঠাৎ করে সুইটি গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। নাস্তার টেবিলে সবাই ছুটে সুইটির রুমে যায়। সুইটি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার ইউকার চুল আর ইউকার নেই, কাঁধ পর্যন্ত তেরা বেঁকা করে কাটা। কপালের সামনে চুল একেবারে উধাও। কে করেছে এমন কাজ এটা আর বুঝতে বাকি নেই। শৌকত আর মুজিব হাওলাদার আবার নাস্তার টেবিলে ফিরে আসে। শিমুলকে কিছু বলার রুচি হচ্ছে না। আসমা আর পেশকারা রাবেয়াকে ধরে। আসমা তেড়ে এসে বলে, তোর ছেলে এগুলো করেছে তাই না? কালকে পুষ্পের সাথে হওয়া ঘটনা ফুলি তাকে বলেছে। এখন সুইটির অবস্থা দেখে খুশি লাগছে আর হাসিও পাচ্ছে। মুখ টিপে হাসির রোধ করে বসলো। আমার ছেলে এসব করবে কেন? ফুলি সুইটির দিকে এগিয়ে বলে, পুষ্পর চুল এমন করে কেটে দিলে কেমন লাগবে? সুইটির আগে চোখে তাকালে ফুলি বলে, আফা, আপনার চুল কি কাওয়াই নিচে গা? কাওয়াই চুল নিয়া বেডিরে কোনো বেডাই বিয়া করতো না আফা? আপনি হারা জীবন বিয়া ছাড়া থাহা লাগবো, বাজারের রতনী পাগলির মতন। সুইটি পা আছড়ে বলে, আম্মু। আসমা ফুলিকে ধমক দেয়। ফুলি ভয় পায় না, দাঁত কেলিয়ে হেসে বলে, ঠুল্লা মাথা হইয়া যান, ব্লেড আইন না দেই আফা। পেশকারা ফুলিকে মারতে আসলে ফুলি তার পা দরজার দিকে বাড়ায় আর বলে, ঠুল্লা মাথা বেল বেল রাখবো নি গো? বালাতেল বালাতেল বেইচা বুড়ো বেড়া আনবো নাইসা। পেশকারা ফুলিকে ধরতে পারে না। ফুলি চঞ্চল পায়ে বেরিয়ে যায়। পেশকারা আবারও রাবেয়াকে বলে, কিভাবে এমন ছেলে পেটে নিছিলা? দেখছো মেয়েটার কি হাল করেছে? আসমা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে। পেশকারা আর আসমা রাবেয়ার কথার অপেক্ষা না করে শিমুলের রুমের দিকে ছুটে। কিন্তু রুমে যেতে হয় না। শিমুল খুব আয়েশ করে পরোটা খাচ্ছে। পেশকারা গলার আওয়াজ বাড়িয়ে বলল, হারামজাদা, কি করেছিস এগুলো? শিমুল না বোঝার ভান করে বলে, চিল্লাও কেন? আমি কি করেছে? তুই জানিস না মেয়েটার কি হাল হলো? মুজিব হাওলাদার কতক্ষণ চিল্লাচিল্লি করে শিমুলকে বকাঝকা করে। শিমুল নিরুত্তর। বকা দিক, তাতে কি, কাজ তো কমপ্লিট। শিমুলের এই চুপচাপ থাকা সবাইকে আরো রাগিয়ে দেয়। শিমুল নাস্তা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সুইটির রুমে যেতে যেতে বলে,
দেখি কি হাল। তারপর সুইটির রুমে গিয়ে সুইটির দিকে তাকিয়ে চুকচুক শব্দ করে বল, ইস, তো ইউকার চুলের কি হলো? সুইটি শিমুলের দিকে তাকিয়ে বলে, তুমি তো করেছো, তুমি এত খারাপ। শিমুল হাসে। কাল রাতেই সে এই মহান কাজটা করেছে। তার বুকে কষ্ট দিবে আর সে ছেড়ে দিবে? শিমুল তো এত ভালো না। তার ফুলকে কেউ আঘাত করলে মোটেই ছেড়ে দিবে না। সুইটি ঘুমেছিল, তাই বুঝতে পারেনি। আমি করেছি? হ্যাঁ। আচ্ছা, একটা ব্লেড এনে দিই, সব চুল ফেলে দে। সুইটি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শিমুল বলে, তোর চুল নাকি বেশি বড় হয়ে গেছে? তোমার বউয়ের চুল যদি না কাটি আমার নাম সুইটি না। আমার বউয়ের দিকে হাত বাড়ালে তোর হাত কেটে ফেলবো। সুইটি কিছু বলার আগে শিমুল বেরিয়ে যায়। পেশকারার সব রাগ গিয়ে পুষ্পের উপর পড়ে। নবাব জাদি আজকেও দেরি করে উঠেছে। উনি গিয়ে পুষ্পের সামনে দাঁড়ায়। এটা কি বাপের বাড়ি পেয়েছো? পুষ্প হাত কচলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ভোর সকালে বেরোতে চেয়েছিল, কিন্তু শিমুল দেয়নি। তার এক কথা ফুলি আছে, ওরা হাত নিয়ে কাজ করতে হবে না। পেশকারা পুষ্পের কালে খোঁচা মেরে বলে, মুখ দিয়ে কথা বেরোয় না? নাস্তা কে বানাবে? সবাই কি খাবে সে খেয়াল নেই? খালি জামাই নিয়ে শুয়ে থাকলে চলবে? পুষ্প হাত দেখিয়ে বলে, বুবু হাত পুড়ে ফেলেছি তাই। পুষ্পের কথা শেষ হবার আগেই পেশকারা বলে, এমন হাত পুরা নিয়ে জামাই বাড়িতে কতই কাজ করছি, তোমার মতো ঢং করি নাই। শিমুল কিছুটা দূর থেকেই বলে, বিয়ে করে বউ এনেছে কাছের মেয়েরা। তোমার যা লাগবে ফুলিকে বলো। আমার বউ ঢং করবে, রং করবে, যা মন চায় তাই করবে। ছেলের কথা শুনে রাবেয়া মুচকি হাসে। তার স্বামী কখনোই এভাবে কিছু বলেনি। পেশকারা রাবেয়াকে সীমাহীন কষ্ট দিল, টু শব্দ করেনি। ছেলে বলছে বিদায় শান্তি লাগছে। পেশকারা মজিব হাওলাদারের দিকে তাকিয়ে বলে, দেখেছো পোলার নাভি শুকিয়েছে কিনা সন্দেহ, আর এই পোলা আমার সাথে তর্ক করে। শিমুল তেরা গলায় গেঞ্জি উঠিয়ে বলে, আসো দেখো নাভি শুকিয়েছে কিনা। শিমুলের কথায় পেশকারা চোখ বড় বড় করে তাকায়। শিমুল পেশকারা চোখের দৃষ্টি দেখে বলে, তুমি চোখে দেখবে তো নাকি নাকি তোমার সুইটিকে দে? পেশকারা চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। শিমুল মুচকি হেসে বলে, তুমি চোখে দেখবে তো নাকি তুমি সুইটিকে ডাকবে? একজনের মাথার চুল নাকি বেশি বড় হয়ে গিয়েছিল, দেখেছো কি হাল হলো? এখন দেখছি তোমার গলার চুলকানিও বেরিয়েছে। তোমার কি হয় আল্লাহ জানে। পেশকারা হতভম্ব চাহনি উপেক্ষা করে শিমুল বাইকের চাবি হাতের আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে বেরিয়ে যায়। পেশকারা পুষ্পের দিকে তাকালে পুষ্প কাছুমাছু করে রান্নাঘরে ঢুকে যায়। সুইটির চুলের যা অবস্থা তাতে ন্যাড়া না করলেও হবে না। কোনো উপায় না দেখে বিষণ্ণ মুখে সুইটি ন্যাড়া হয়। তার এত সুন্দর চুলের এই দশা হলো, এই দুঃখে কতক্ষণ কাঁদে। ফুলি খিলখিল করে হেসে পুষ্পের গায়ে ঢলে পড়ে। শিমুল দুপুরে ফিরলে ফুলি ছুটে গিয়ে বলে, ভাইজান, আমাদের বাড়িতে একটা টিনের ঘর উঠছে। ফুলির কথার ইঙ্গিত বুঝতে পেরে শিমুল হাসে। বাড়ির ভেতরে এসে দেখে সুইটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। শিমুল ফুলিকে বলল, ফুলি যা তো, একটু তেল গরম করে আন, তোর সুইটি আবার মাথায় দিয়ে দিই। বেচারি ইউকার চুল বলে কথা। পুষ্পের বাবা মায়ের জন্য মন কেমন করে। ওনাদের কথা মনে পড়েই চোখে পানি জমে। কতদিন হয়ে গেল ওনাদের দেখছে না। দিন দিন পেশকারের অত্যাচার বাড়ছে। রাবেয়া শাশুড়ি হিসেবে একদম নরম, কিন্তু পেশকারা সুইটি আর আসমা মিলে পুষ্পর জীবন অতিষ্ঠ করে ফেলছে। শিমুল তো সারাদিন ঘরে থাকে না, থাকে পুষ্প। ওনারা তার সাথে যে মানসিক অত্যাচারটা করে তার চেয়ে একবেলা ভাত কম খেলেও শান্তি। পুষ্প তার আম্মার কথা মনে হয়। উনি বলেছিলেন শ্বশুরবাড়ির লোক ভালো না হলে শান্তি লাগে না, চেয়ারম্যান বাড়ির মানুষ ভালো না। মায়ের কথা মনে হয় পুষ্প। ফুপিয়ে কেঁদে ওঠে, বুকটা চিনচিন করে জ্বালাপোড়া করে। পুষ্পের ফুপিয়ে ওঠার শব্দ শুনে শিমুল পুষ্পের দিকে ফিরে। মোবাইলের লাইট জ্বালিয়ে পুষ্পকে কাঁদতে দেখে অবাক হয়। চোখের পানি মুছে বলে, কাঁদো কেন? পুষ্প মাথা নেড়ে বুঝায় কিছু না। শিমুল বোধহয় বুঝতে পারে। মা বাবার কথা মনে পড়ছে? সে পুষ্প ফুপিয়ে ওঠে। হ্যাঁ। শিমুল মুচকি হাসে। বোকা মেয়ে, তাই বলে কাঁদতে হবে? পুষ্প কাঁদো কাঁদো গলায় ফ্যাস ফ্যাস করে বলে, তুমি ছেলে মানুষ, মা বাবা ছেড়ে আসার যে কষ্ট তা তুমি কি করে বুঝবে? শিমুল পুষ্পের চোখের পানি মুছে বলে, তাই তো, বেশি খারাপ লাগছে? আচ্ছা, তাহলে বাবা মার কাছে নিয়ে যাব, খুশি? পুষ্প খুশি হয়ে শিমুলকে জড়িয়ে ধরে। খুশি? তুমি মাকে বলো কালকে আমি তোমাকে নিয়ে তোমাদের বাড়ি যাব, তারপর না হয় আমিও বলবো। আচ্ছা। যথারীতি সকালে নাস্তা বানানোর সময় পুষ্প আস্তে ধীরে বাবার বাড়ি যাবার কথাটা বলে।
রাবেয়া পুষ্পের থমকানো মুখটার দিকে তাকিয়ে থাকে। পুষ্প তার কাছে অনুমতি নিচ্ছে, তাকে বলতে ভয় পাচ্ছে। রাবেয়া দীর্ঘশ্বাস ফেলে পুরোনো দিনের কথা মনে পড়ে। রাবেয়া 6 মাস কি 1 বছর পরে বাবার বাড়ি যাবার ইচ্ছে পোষণ করলে বা তার বাবার বাড়ির কেউ নিতে আসলে তিনি ভয়ে পেশকারের কাছে বলতে পারতো না। শৌকতকে বললে বলতো আম্মা যা বলে তাই হবে, আমি এসবে নেই। বাবার বাড়ি যাবার আশায় মনে সাহস জুগিয়ে বললে পেশকারা কত কথা শুনিয়ে তো। রাবেয়া ভয়ে ভয়ে বলতো, আম্মা কতদিন হয়েছে যায় না, সবাইকে দেখতে ইচ্ছে করছে। পেশকারা মুখ ঝামটা দিয়ে বলতো, জামাইয়ের বাড়ি এসে দিনের হিসাব করলে তো হবে না। তুমি চলে গেলে সংসার সামলাবে কে, রান্না বান্না করবে কে? রাবেয়া ভয়ে মিহি হয়ে যেত। স্বামীকে বলল তিনি কিছুই বলতো না। মনের কষ্টে কেঁদে সারা হয়েছে। স্বামী, শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি সবার কাছে মিনতি করে চোখের পানি ফেলে অনেক সাধনার পর যেতে দিত। রাবেয়ার অবাক লাগতো, যে মা বাবা জন্ম দিল, এত বছর লালন পালন করে বড় করে এই বাড়িতে পাঠালো, সেই বাবা মায়ের কাছে যেতে এত কষ্ট করতে হয়। এটাই কি মেয়েদের জীবন? এ কেমন সমাজ, যে সমাজে বাবা মায়ের কাছে যেতে হলে চোখের পানি বিসর্জন দিয়ে যেতে হয়। রাবেয়া পরবর্তীতে তার আশেপাশের মহিলাদের দেখেছে, ওনাদের শ্বশুরই ওনাদের সাথে যেমন ব্যবহার করত, ওনারাও বউদের সাথে ঠিক এমনটাই করতো। ভাবটা এমন যে আমি আমার জীবনে এভাবেই কাটিয়েছি, তুই কেন আরামে কাটাবে, তোকে আমি জ্বালাবো। রাবেয়া এসব দেখে প্রতিজ্ঞা করেছিল তার সাথে যেটা হয়েছে তার ছেলের বউদের সাথে এটা করবে না। প্রতিশোধ নিয়ে উনি ওনার ইচ্ছেটা ছেলের বউয়ের মাঝে পূরণ করবেন, তৃপ্তি করে দেখবেন বউয়ের হাসি মুখ। রাবেয়া পুষ্পের মাথায় হাত বুলিয়ে বলে, যাবে, অবশ্যই যাবে, এত ভয় পাচ্ছ কেন? রাবেয়ার এমন তোর কথায় পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। যদি যেতে না করেন তাই খুব ভয় লাগছিল আম্মা। যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের কাছে যাবে, এতে না করার কি আছে, পাগল মেয়ে? আম্মা, আমি কলেজে পড়লে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে কেন, অবশ্যই লেখাপড়া করবে। আমিও এটাই বলতে চাচ্ছিলাম। এতদিন হলো এই বাড়িতে এসেছো, কলেজের নাম নেই যে? আবার বাসায় বইপত্র আছে, সেগুলো আনতে হবে। আর ভাবছিলাম আপনারা পড়তে দেন কি না। আমরা পড়তে দেওয়ার না দেওয়ার কি, তোমার লেখাপড়া তুমি করবে। মেয়েদের এই পড়াটাই হাতিয়ার। জীবনে চলার পথে নিজেকে তৈরি রাখা জরুরি। জীবনের মোড় কখনো কোথায় যায় কে জানে। পুষ্প হেসে বলল, আম্মা আপনি খুব ভালো, আমার ধারণার চেয়েও ভালো। পেশকার এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনেছে। একে তো শিমুলের সাথে সুইটিকে বিয়ে দিতে পারেনি, সেদিন আবার পুষ্পের জন্য সুইটির চুল কাটলো। তার আদরের সুইটি সেই দুঃখে ঘর থেকে বেরোয় না। দিনকে দিন পুষ্প তাদের চোখের বিষ হয়ে যাচ্ছে। তাদের কাছে গিয়ে বলে, কোথায় যাবে পুষ্প? রাবেয়া ভাবলেশীনভাবেই বলে, বাবার বাড়ি যাবে। কয়দিন আগে না নায়র করে আসলো, এখন আবার কিসের যাওয়া? এখন যাওয়া যাওই নাই। পুষ্প আতকে শাশুড়ির দিকে তাকায়। রাবেয়া সহজভাবেই বলে, আম্মা মা বাবাকে দেখতে যাবে, এতে আমাদের এত নাক গলানো ঠিক না। ওর বাবা মা ওর জন্ম দিয়েছে, মেয়ে হিসেবে তাদের কাছে যাওয়ার অধিকারটুকু পুষ্পর আছে। তাছাড়া হঠাৎ করে বাবা মা ছেড়ে আসছে, ছোট মানুষ, হয়তো খারাপ লাগছে, ঘুরে আসুক, মন ভালো থাকবে। পেশকারা ফুঁসে উঠে বলে, বউকে এত লাই দিও না, পরে লাগাম টানতে পারবে না। লাগাম টানার জন্য শিমুল আছে, আমি লাগাম টানার কে? আমি আমার ছেলের লাগাম টানতে পারি, ছেলের বউয়ের না। পেশকারা অগ্নিদৃষ্টি নিয়ে রাবেকা দেখে, তারপর বলে, বিয়ে হয়েছে এখন, আর পরে কি করবে? সংসার করো, বাচ্চা নাও, পড়ালেখা কি দরকার? পুষ্প মাথা নিচু করেই বলে, আমি পড়বো বুবু। পড়ার দরকার নেই, পড়ে কি করবে? শিমুল ডাইনিং টেবিলে বসে বলে, আমার বউকে আমি অফিসার বানাবো। পেশকারা বিরক্ত চোখে শিমুলকে দেখে। ছেলেটা আজকাল বেয়াদব হয়ে গেছে। কই তার ছেলে তো এমন বউয়ের পক্ষ নিয়ে তর্ক করেনি, এই ছেলে এমন কেন? পেশকারার মনে হয় পুষ্প তাবিজ করেই শিমুলকে এমন বানিয়ে দিয়েছে। তোরে কিছু বলছি না তো ভাই, তুই চেতস কেন? আমার বউ আর আমি একই তো হলাম, তাই না? মহিলাদের সব কথায় নাক গলাচ্ছ কেন? পুলি রুটি বানাতে বানাতে বলে, বুবু আপনি কি বয়রা হনেন না? ভাইজান কইতাছে ভাবি আর ভাই এক, তো ক্যাডাই নাক গলাইব আপনার জামাইয়ে? পেশকারা ফুলের দিকে তাকিয়ে বলে, এই তুই এত পক পক করস কেন? আল্লাহ মুখ দিছে, কথা কইতাম না। বেশি কথা বলিস,
থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দেব বিয়াদব। ফুলি বিড়বিড় করে বলে। এই জন্যই ভাইজান কয় আপনার গলা চুলকায়। ফুলির কথা শুনে উপস্থিত সবাই মুচকে হাসে। পেশকারা ফুলিকে মারতে গেলে রাবেয়া আটকায়। পুষ্পের দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলে, রাবেয়া, তুমি কথায় কথায় এই মেয়েকে ছোট বলো কেন? এই মেয়ে নাকি ছোট? ছোট হলে জামাইয়ের লগে থাকে কেমনে? পেশকারার কথা শুনে রাবেয়া লজ্জা পায়। উনি কি পাগল? শিমুলের সামনে এগুলো কি বলে? আলগোছে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। শিমুল পেশকারার কাছে এসে দাঁত কেলিয়ে হাসে। মাথাটা নিচু করে খপ করে পেশকারার হাত ধরে বলে, ক্যামেরা থেকে দেখবা? চলো দেখাই। পেশকারা শিমুলের দিকে তাকিয়ে বিড়বিড় করে রেগে সেখান থেকে চলে যায়। আজকে শৌকত আসুক, এই শিমুলের এত তর্ক বের করবে। পেশকারা চলে গেলে রাবেয়া আসে। শিমুল মায়ের কাছে এগিয়ে আসে। আম্মা, পুষ্প কান্নাকারি করছে, ওকে একটু তাদের বাড়ি দিয়েছি। আচ্ছা, বিকালে নিয়ে যাস। ঠিক আছে। পুষ্প হঠাৎ রাবেয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। রাবেয়া কিছু না বলে পুষ্পকে জড়িয়ে ধরে। তিনি পুষ্পের কাদার কারণটা ধরতে পেরেছে। পুষ্প সুখে কাঁদছে। এত ভালো শাশুড়ি কজন পায়? সব আপুদের মুখে শাশুড়িদের নিয়ে ভয়াবহ কথা শুনতে শুনতে তার মনেও একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে রাবেয়া তার শাশুড়ি না, আরেকটা মা। শিমুল মুগ্ধ চোখে দুজনকে দেখে। এ দুজন তার দুনিয়া। এ দুজনকে যখন একসাথে দেখে বুকটা সুখে চিনচিন করে ওঠে। বউ আর মা ঝগড়ার দ্বন্দ্ব লেগে থাকলে যে পুরুষটা কি মানসিক চাপে দিন কাটায়, এটা একটা পুরুষ ছাড়া কেউ জানে না। পুষ্পকে বাবার বাড়িতে মাত্র 2 দিন থাকতে দেয়া হলো। শিমুলের বুক ভরা আহাজারি। প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে মন খারাপের বার্তা। রাতের গভীরে কান্না কান্না ভাব করে পুষ্পকে কাছে ডাকা, ফিসফিস করে আদুরে কথা, সব মিলিয়ে পুষ্পকে পাগল করে ছেড়েছে। পুষ্প বলেছে তার সাথে থাকতে, কিন্তু সে না, তার নাকি লজ্জা লাগে। 2 দিন থেকে পুষ্পকে নিজেকে আর মানাতে না পেরে তার হচ্ছে মন আনচান করছে। সবাইকে বলে শিমুল এসে ফের নিয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পরে পুষ্প রুমে আসে। শিমুল তার অপেক্ষায় বসেছিল। পুষ্প ড্রেসিং টেবিলের সামনেই দাঁড়িয়ে আছে। আয়না দেখে দেখে মুখে ক্রিম দেয়। শিমুল গভীর চোখে পুষ্পকে দেখছে। আয়নায় শিমুলের চোখের দৃষ্টি দেখে পুষ্পের কেমন লজ্জা লাগে। মাত্র 2 দিন পরে দেখা হয়েছে, অথচ মনে হচ্ছে নতুন করে দেখা হলো। চোখে দৃষ্টি পড়ে গায়ে নতুন করে শিহরণ জাগলো। পুষ্প সমান্তালে শিমুলকে জ্বালাতে মাদক মিশিয়ে দৃষ্টি নিক্ষেপ করে। প্রেয়সী চোখের ভাষা পড়তে শিমুলের বেগ পেতে হয় না। চঞ্চল দেহটা বিছানায় বসতে নারাজ। ঠোঁট কামড়ে হেসে বিছানা ছেড়ে এগিয়ে আসে। পুষ্পকে তার দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নেয়। শান্তি শান্তি গলায় বলে, বউ, এতক্ষণে শান্তি লাগছে। এই 2 দিন কি অবস্থায় ছিলাম। পুষ্প 2 হাত দিয়ে শিমুলকে জড়িয়ে মুখটা উপরে তুলে। মিস করেছো? শিমুল পুষ্পের কপালে চুমু দেয়। পুতুলটা নাকের ডগায় নিজের নাক আলতো করে ধাক্কা দিয়ে বলে, প্রচুর। পুষ্প হাসে। শিমুলের বুকে আঙ্গুল দিয়ে বিলি কাটে। শিমুলের শরীর ঝিমিয়ে ওঠে। ঘোর লাগা চোখে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্প চোখ বন্ধ করে বলে, আপনি খুব খারাপ শিমুল ভাই। ম্যাডাম, আপনি তো খারাপ বাড়িয়েছেন। পুষ্প আর কথা বলার সুযোগ পায় না। শিমুলের ছন্ন ছাড়া ছোঁয়ায় খিলখিল করে হেসে ওঠে। শিমুল দিশে হারিয়ে যেতে চায় সুখের রাজ্যে, যেখানে প্রতিটি নিঃশ্বাস সুখে হাসে, সুখে কাঁদে। শিমুল ফিসফিস করে বলে, আরে বাবা, এত শ্বশুরি কেন? পুষ্প কথা বলে না। কেন এত শ্বশুরি, এর ব্যাখ্যা তার জানা নেই। রাবের মন রক্ষার্থে শৌকত হাওলাদার পলাশ আর নিধিকে ফোন করে বাড়িতে আসার অনুরোধ করে। সবাই এতে বেশ অবাক হয়। চেয়ারম্যান এত সহজে হার মানার পাত্র নয়। তাহলে পলাশের মন মানে না। কিছু তো চলছে তার আগে পিছে, কিন্তু কি সেটাই ধোয়া ছড়া যাচ্ছে না। পলাশ পাশে ঘুমিয়ে থাকা নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিধি তার কতটা জুড়ে শুধু সে আর তার আল্লাহ জানে। এই মেয়েটার কোনো ক্ষতি সে হতে দিবে না। দরকার হলে নিজে মরে যাবে, তারপরও নিধিকে ভালো রাখা চাই। অনেকেই শিমুলের চরিত্র নিয়ে কথা বলতে পারেন যে এত বউয়ের পাগল কেন, এত তর্ক কেন করে। অথচ তিতা হলেও সত্য যে প্রতিটি মেয়েই মনে মনে এমন পুরুষ চায় যে কিনা মেয়েটার ঢাল হবে, যত্নে আগলে রাখবে, শুধু তাকেই ভালোবাসবে। আমার এই গল্পটায় শিমুল এমনই একজন স্বামী, পাগল পাগল বর, ছন্ন ছাড়া যার আদরের বহর। সকাল থেকেই পুষ্প খুবই খুশি। খুশির মূল কারণ হলো আজকে পলাশ আর নিধি আসছে। তারই কলেজের শিক্ষিকা তার যা, এটা ভাবতেই খুশিতে নাচতে ইচ্ছে করে। 12টার দিকে পলাশ আর নিধি আসে।
রাবেয়াকে দেখে নিধি মা বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নিধির মনে হয় রাবেয়ার শরীর থেকে কেমন মা মা ঘ্রাণ আসছে। রাবেয়াকে দেখে বুঝতে পারলো পলাশ তার মায়ের মতোই হয়েছে, শান্ত স্নিগ্ধ। রাবেয়া পরম স্নেহে নিধিকে কপালে চুমু দেয়। সবার সাথে আলাপচারিতা করার পরে গম্ভীর মুখে শওকত হাওলাদার আসে। ওনাকে দেখে নিধির চোয়াল শক্ত হয়ে ওঠে। এই সেই লোক যে নিধির জীবনটা দুর্বিষহ করে দিয়েছে। চরিত্রে দাগ লাগাতেও দুবার ভাবেনি। তাকে মেরে ফেলতে লোক পাঠিয়েছিল। ওনাকে দেখে নতুন করে আবার সব কালো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এমন মানুষকে বাবার জায়গায় স্থান দিতে মন টানে না। তারপরেও উনি পলাশের বাবা, সেই সম্মান থেকে আলতো গলায় সালাম দেয়। শওকত হাওলাদার নিধির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটা তো ফর্সা না, দেখতেও আহামরি সুন্দরী না। এই মেয়ে কিভাবে তার রাজপুত্রের মতো ছেলেকে কাবু করলো? উনি সালামের উত্তর দিয়ে চুপচাপ গম্ভীর মুখেই বসে থাকে। পলাশ তার মায়ের কাছে গেলে নিধি আড়ষ্ট হয়ে যায়। ওনার সামনে এভাবে বসার মানে হয় না। উঠে চলে যাবার জন্য পা বাড়াতেই শওকত হাওলাদার গমগমে গলায় বলে, পরিকল্পনা তো সফল। কিসের পরিকল্পনা? আমার হাবাগোয়া ছেলেকে পটালে আর বিয়েও করে ফেললে। নিধি হালকা করে ঠোঁট বাঁকিয়ে জিতে যাওয়া হাসি দেয়। শওকত হাওলাদার সেদিকে তাকিয়ে বলে, কি মনে করেছ জিতে গিয়েছ? কি জানি। শওকত হাওলাদার গা জ্বালানো হাসি দিয়ে বলে, চেয়ারম্যানের সাথে টক্কর দেওয়া এত সহজ না। নিধি লিলিপ্ত গলায় বলে, আচ্ছা আচ্ছা, সামনে যা হবে আর মুখ দিয়ে আচ্ছা বের হবে না। নিধি চমকে শওকত হাওলাদারের দিকে তাকায়। এই লোক আবার কি ষড়যন্ত্র করতে চায়? আপনি আর কিছু করতে চাইলে খারাপ হবে কিন্তু। কি করবে? ওনার এত ভাবলেশীন ভাবে কথার ভঙ্গি দেখে নিধির বুকটা ভয়ে মচড়ে ওঠে। এই জল্লাদ ধরনের মানুষটা যা ইচ্ছে তাই করতে পারে। শওকত গভীর গলায় বলে, পলাশের থেকে আলাদা করার তোমাকে দায়িত্ব আমার। নিধির গলায় কথা আটকে যায়। এ লোক এত সহজে সব মেনে নিয়ে তাদের বাড়িতে আসতে বলবে, এটা নিধি আর পলাশের বিশ্বাস হয়নি। এত সহজে হারার পাত্র উনি না। তাহলে উনি কি করতে চাইছেন? দাঁতে দাঁত চেপে বলল, এমন কিছু করবেন না। তোমাকে কুড়িগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছি। তারপর দেখা যাবে তোমার পাশে পলাশ থেকে আসে। ওনার কথার অর্থ নিধির বোধগম্য হয় না। মানে? শওকত হাওলাদারের উত্তর দিলেন না। তিনি নিজের মতো করেই বলল, কিভাবে ছেলেদের মাথা নষ্ট করতে হয় এগুলো তোমার বাবা মা শিক্ষা দিয়ে গেছে নাকি? না মানে কত নিখুঁতভাবে কাজটা করলে। মৃত বাবা মায়ের দিকে এমন কথা শুনে নিধির চোখে পানি টলমল করে ওঠে। নিধির চোখের পানি দেখে শওকত হাওলাদার বলে, আসলে বাবা মার থেকে। ওনার কথা শেষ হবার আগে নিধি ভাঙা গলায় বলে, আপনি একটা ছোট লোক, নির্লজ্জ, অমানুষ। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদারের চোখে রাগে লাল বর্ণ হয়। চোখের আকৃতি দেখে মনে হচ্ছে বেরিয়ে আসবে। শটান দাঁড়িয়ে গেল। কখন যে মজিব হাওলাদার এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করলো না। নিধি কিছু বুঝে ওঠার আগে মজিব হাওলাদার তার মুখ চেপে ধরে বলে, আমার বাড়িতে এসে আমার ছেলেকে উল্টাপাল্টা বলার সাহস কই থেকে পাও? এখন মুখটা ভেঙে দেই। এতক্ষণ আড়াল থেকে পলাশ সবই শুনছিল। এখন মজিব হাওলাদারের কাজ দেখে হনহন করে বেরিয়ে আসে। দাদার গায়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে বলে, আমার বইয়ের গায়ে হাত দেওয়ার আপনি কে? আমি এখন আপনার হাত ভেঙে দিই? মজিব হাওলাদার বলে, তোর বউ তোর আব্বাকে কি বলেছে শুনেছিস? শুনেছি, তাই বলে আপনি গায়ে হাত দিবেন? অসভ্য। শওকত হাওলাদার তেড়ে আসে। কার সামনে দাঁড়িয়ে আছিস ভুলে গেলি নাকি? মুখ সামলে কথা বল। পলাশ তার আব্বার দিকে তাকায়। এই লোকটাকে আব্বা বলে পরিচয় দিতেও ঘৃণা হয়। কিছুক্ষণ আগেই কলেজের প্রিন্সিপাল ফোন করে পলাশকে জানালো নিধির ট্রান্সফার প্রায় হয়ে গেছে কুমিল্লা কুড়িগ্রামে সরকারি কলেজে। পলাশ অবাক হয়ে বল, কিন্তু আমরা তো অ্যাপ্লিকেশন করিনি। তোমার আব্বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে বদলি করাচ্ছেন, আমিও কিছুক্ষণ আগে জেনেছি। পলাশের চোয়াল শক্ত হয়ে যায়। এর জন্যই আজকে বাড়িতে ডেকে আনা। তিনি আবারও নিধি আর পলাশকে আলাদা করতে চাইছেন। পলাশ দ্রুত পায়ে এগিয়ে থমকে যায়। আড়ালে দাঁড়িয়ে শওকত আর নিধির কথোপকথন শুনে পলাশ চিৎকার করে বলে, আপনি এত বড় মাপের খেলোয়াড় জানা ছিল না তো? শওকত হাওলাদার অবাক হয়ে তাকিয়ে থাকে। পলাশ কখনোই এমন জোরে কথা বলে না।
পলাশের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। শওকত হাওলাদারও অপ্রস্তুত হয়ে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন? পলাশ মাথা নেড়ে বলে, বছরখানেক আগে যদি এভাবে চেঁচাতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, তাহলে আজকে এই দিন আসতো না। শিমুল পলাশের কাছে এসে দাঁড়ায়। ভাই, কি হয়েছে? পলাশ শিমুলের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। শওকত হাওলাদারের দিকে আঙ্গুল তুলে বলে,